সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌম্যদীপ ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে এসএসসি যে এক্সামগুলো করায় সেখানে নর্মালাইজেশন কিভাবে হয়, বা এসএসসি জিডি যে এক্সামটা হচ্ছে সেখানে কি সত্যি এই যে 10, 15, 20 নাম্বার করে বাড়ে, এটা কি আদৌ সঠিক, কতটা রিয়ালিটি আছে বা কি বেসিসে বাড়ে, সেটাই আমি আজ ভিডিওতে আলোচনা করব, বা কি ফর্মুলা এসএসসি ইউজ করে থাকেন। ভিডিওতে একদম অথেন্টিক আমি কথাগুলো বলবো, একটাও কিছু ফেক না। যেগুলো বেসিক্যালি এসএসসি ইউজ করে থাকে নরমালাইজেশন বাড়াতে, বা কিভাবে হার্ড শিফটে, মডারেট শিফটে কিভাবে ইনক্রিজ হয় নাম্বার, আমি সেগুলো নিয়ে কথা বলবো। ওকে, তার আগে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছো, যেখানে আমার কাছে যে সমস্ত বইয়ের পিডিএফ আছে বা আমার কাছে যে নোট আছে আমি সেগুলো শেয়ার করে থাকি। তো তোমরা যুক্ত হয়েছো। তো আমি কথা বলবো যে কিভাবে নরমালাইজেশনটা হয়, কি কি ভিত্তি আছে। এমনটাই কি যে শুধুমাত্র তুমি হার্ড শিফটে যদি বসো তাহলেই তুমি বেশি নাম্বার পাবে? তুমি যদি কম শিফটে বসো তাহলে কি বা হয়তো যেটা ইজি শিফট সেখানে বসো সেখানে কি নাম্বার বেশি পাবে না? বা রিজন ওয়াইজ কিভাবে ভ্যারি করে, হ্যাঁ? যে নর্দার্ন রিজনে বা রিজনে কিভাবে ভ্যারি করে এই নরমালাইজেশনের ব্যাপারটা, সেটা আমি ডিটেইলসে বলবো। তো এত কিছু মনে রাখার থেকে ফর্মুলা যেটা ইউজ হয় সেটা আমি লিখে নিয়ে এসেছি, বা যে ফ্যাক্টরগুলো ইউজ হয় ওই ফর্মুলাতে, আমি তোমাদের ফর্মুলা এখানে মুখস্থ করাতে আসিনি। যে ফর্মুলাতে যে ফ্যাক্টরগুলো ইউজ হয় সেগুলো আমি ডিটেলসে বলি। ওকে, তো প্রথম দেখো, সব শিফট মিলিয়ে টপ 0.1% ক্যান্ডিডেটের অ্যাভারেজ মার্কস কাউন্ট করা হয়। মানে সব শিফট মিলিয়ে না হলো দিয়ে টপ যে ছেলেগুলো স্কোর করেছে, মানে টোটাল যে ছেলে আছে তাদের মধ্যে থেকে 0.1% যে ক্যান্ডিডেট রয়েছে তাদের অ্যাভারেজ মার্কস তোমার মার্কস ইনক্রিজ করাতে কিন্তু ব্যবহার করা হয়। ওকে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সব শিফটের গড়কেও ধরা হয় ক্যান্ডিডেটদের। মানে সমস্ত শিফট ধরা হয়ে আছে, সেই শিফটের যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের যে গড় নাম্বারটা হচ্ছে সেটাও কিন্তু তোমার নাম্বার বাড়াতে হেল্প করে। ওকে, আচ্ছা, 3 নম্বর ফ্যাক্টর কি, নিজের শিফটের টপ 0.1% ক্যান্ডিডেটের অ্যাভারেজ মার্ক। ডেফিনেটলি এটা ভ্যারি করবে, কারণ তুমি যে শিফটে বসেছো সেই শিফটের যে টপ ক্যান্ডিডেটরা রয়েছে তাদের 0 পয়েন্ট, মানে সেই টপ 0.1% ক্যান্ডিডেটের কি স্কোর হয়েছে তোমার শিফটের, সেটাও তোমার নম্বর ইনক্রিজ করাতে বা ডিক্রিজ করাতে হেল্প করে। ওকে, নিজের শিফটের গড়, যে শিফটে বসেছো এক তো 0.1% যে টপ স্টুডেন্ট আছে তাদের গড় নেওয়া হলো, আর একটা হচ্ছে যে তোমার শিফটের ওভারঅল যে স্টুডেন্ট রয়েছে তাদের গড় মার্ক, সেটাও তোমার এই নর্মালাইজেশন বাড়াতে হেল্পফুল হয়। আই থিঙ্ক তোমার তোমরা কথাগুলো বুঝতে পারছো। ওকে, তারপরে কি র স্কোর, তুমি যে স্কোরটা করছো সেই স্কোরটা অবভিয়াসলি ভ্যারি করবে। আচ্ছা, নিচে এই ব্যাপারে আর একটা কথা বলবো যে তোমার র স্কোরটা ঠিক কতটা প্রয়োজন হয় বা প্রয়োজন পড়বে তোমার নাম্বারকে বাড়ানোর জন্য। আচ্ছা, তারপরে কি ইজি শিফটের গড় প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাম। ধরো ইজি শিফট রয়েছে, সেই শিফটের স্টুডেন্টদের যে টোটাল গড় আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা রয়েছে তার সাম তোমার যে ফর্মুলা ইউজ হয়ে থাকে নম্বর বাড়াতে, সেটাও কিন্তু আহ, তোমার নম্বর বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এবার সব থেকে প্রশ্ন হচ্ছে যে ওভারঅল কতগুলো স্টুডেন্ট বসেছে, সেটাও কিন্তু ভ্যারি করে সেই টোটাল এক্সামে। ওকে, আচ্ছা, এই কথাগুলো গেল। এবার বলি যে দেখো, ধরে নাও একটা উদাহরণ, যে একটা এক্সাম চলছে, ধরো এসএসসিজিডি এক্সাম চলছে, সেই এসএসসিজিডি এক্সামটা সিআর এবং নর্দার্ন রিজনে ধরে নাও শেষ হয়ে গেছে। ওকে, দিয়ে হয়তো ইআর রিজনে শুধুমাত্র চলছে। এবার সিআর বা নর্দার্ন, মানে যেটা সেন্ট্রাল রিজন আর নর্দার্ন রিজনে, তো জানোই কম্পিটিশন অনেক বেশি, স্টুডেন্টদের পড়াশোনার হার অনেক বেশি আমাদের ইয়ারের তুলনায়, ইস্টার্ন রিজনের তুলনায়। ওকে, তো সেই দিনে বা সেই শিফটে তুমি যে শিফটে বসেছো, ধরে নাও একটা ডেট, ঠিক আছে, ধরে নাও যে 4 মার্চ যে এক্সামটা রয়েছে সেই দিনই হয়তো নর্দার্ন সিআর এ হয়তো এক্সাম নেই, শুধুমাত্র ইয়ারে রয়েছে, বা বা সাউথের কোনো স্টেটগুলোতে রয়েছে। তাহলে সেই দিন যে সমস্ত স্টুডেন্টরা ভালো পড়াশোনায় তাদের এক্সাম নেই, তাহলে কম্পারেটিভলি কম যাদের একটু মেরিট বা পড়াশোনাতে একটু কম, বলছি না একবারে খারাপ, তারা সেই দিন বসছে। সো তার ফলে কি হচ্ছে যে অনেক সময় নাম্বার এক্ষেত্রে কি হচ্ছে, আহ, কম যাদের প্রিপারেশন রয়েছে সেক্ষেত্রে, সরি আমি একটু হেজিটেট করলাম এই জায়গাটা, তো সেক্ষেত্রে নাম্বারটা ইস্টার্ন রিজনে বাড়ছে।
বুঝতে পেরেছো? তার কারণ কি? যেহেতু সেই দিনে কি হচ্ছে না শিফটে ছেলেপেলেদের প্রিপারেশন কম, তাই খুব বেশি সহজ শিফট থাকা সত্ত্বেও হয়তো নাম্বারটা ঠিক যতটা প্রয়োজন ঠিক ততটা কিন্তু পাচ্ছে না। ঠিক আছে? যার জন্য কি না হচ্ছে এভারেজ করে দেখা যাচ্ছে সেই দিনের শিফটগুলো কি হচ্ছে না হার্ডের মধ্যে পড়ে যাচ্ছে বা হয়তো মডারেটে পড়ে যাচ্ছে। আদৌ কিন্তু তা না। হয়তো সেই শিফট যদি সিআর নর্দার্নের ছেলেরা দিত তাহলে কিন্তু হয়তো ভালো স্কোর করত। সেক্ষেত্রে ইয়ার যে যারা রয়েছে ইস্টার্ন রিজনে তাদের কিন্তু কি হতো না ইফেক্ট হতো। মানে নেগেটিভ ইফেক্ট হতো। কিন্তু যেহেতু ওই দিনে সিআর এবং নর্দার্নের ছেলেরা এক্সাম দিচ্ছে না, শুধুমাত্র ইয়ারের ছেলেরা দিচ্ছে এবং তারা কি করছে যে না হয়তো যতটা অ্যাটেম্প্ট করা প্রয়োজন ততটা না করে তো মডারেটে পড়ে যাচ্ছে। সেই জন্য নাম্বারটা একটু বেশিই পেয়ে যাচ্ছে। এইটা কিন্তু ভ্যারি করে। এই জায়গাটা কিন্তু বোঝার চেষ্টা করবে। এটা কিন্তু একটু ভাববে তোমরা যে কথাটা কতটা অথেন্টিক। এটা কিন্তু আমি মানে বানিয়ে বলছি না। এটা সত্যিই ফ্যাক্ট। এটা সত্যিই ইউজ হয়। আচ্ছা, তারপরে কি যে তুমি যে ধরো র স্কোর করেছো, সেই র স্কোরটা তোমার নাম্বারটা তখনই বাড়বে যখন তুমি যে অ্যাভারেজ স্কোর হয়েছে তোমার শিফটের তার থেকে তোমার কিছু নাম্বার বেশি থাকবে। এমনটা না যে অ্যাভারেজ হয়েছে তোমার ধরে নাও ৮০ আর তুমি পেয়ে বসে আছো ৭৫, তাহলে কিন্তু কোনোদিনও তোমার নাম্বারটা বাড়বে না। ঠিক আছে? সেক্ষেত্রে হয়তো কমে যেতেও পারে। কিন্তু তোমার ৮০ হচ্ছে অ্যাভারেজ, তুমি ৮৫ পেয়েছো, সেক্ষেত্রে ডেফিনেটলি তোমার নাম্বারটা বাড়বে। তাই অ্যাভারেজের থেকে তোমার নাম্বারটা বেশি থাকা প্রয়োজন, তবেই কিন্তু ইনক্রিজ হয়। ওকে, এবার একটা বিষয় দেখো যে এমনটা হয় কি যে হার্ড শিফটে বসেছো মানে সবসময় নাম্বার বাড়বে এমনটা না। দেখো হার্ড শিফটে কি হয়, যে শিফটগুলো একদম হার্ড সেখানে যারা কম নাম্বারও পায়, মানে ওই আবার বলছি অ্যাভারেজের থেকে বেশি কিন্তু কম নাম্বার পায়, তাদেরও যে নাম্বার বাড়ছে, যারা খুব বেশি নাম্বার পেয়ে আছে তাদেরও হয়তো সেই নাম্বারই বাড়ছে। ঠিক আছে? এই রকমটা দেখা হয়ে যায়। ঠিক আছে? মানে বিভিন্ন এক্সাম অ্যানালিসিস করে এটাই হয় যে কম নাম্বার পেয়ে অ্যাভারেজের থেকে বেশি পেয়েও যে যতটা পারছে, হয়তো ২০ নাম্বার বেড়েছে, সে হয়তো একটু বেশি নাম্বার পেয়েছে তাও সেই অতটাই বেড়েছে হয়তো। এরকমটা দেখা গেছে। আচ্ছা, এবার একটা পয়েন্ট আছে যে নেগেটিভ কি কোনো ইমপ্যাক্ট দেয়? না, অ্যাকিউরেসি কোনো রকমের ডিপেন্ড করে না অ্যাকিউরেসি। তো নেগেটিভ নিয়ে কোনো রকম ব্যাপার নেই। তো এটা নিয়ে তোমরা ভেবো না। অ্যাকিউরেসি কিন্তু কোনো রকমের ডিপেন্ড করে না অ্যাকিউরেসি। এবার একটা এক্সামে ইজি, মডারেট, হার্ড এই ধরনের কোশ্চেন হয়ে থাকে। ইজি কোশ্চেনগুলো তো সবাই করে, মডারেট কোশ্চেনগুলো অ্যাভারেজ স্টুডেন্ট করে, আর হার্ড কোশ্চেনগুলো তারাই পারে যারা একটু ভালো পড়াশোনা করেছে। আর এই হার্ড কোশ্চেনগুলোকে যারা অ্যাটেম্প্ট করে নাম্বার কিন্তু তাদেরই বেড়ে যায়। কারণ এটা বোঝা যায় যে হার্ড কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছে তার মানে তার ভালো অ্যাকিউরেসি রয়েছে। মানে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার ক্ষেত্রে কিন্তু ওভারঅল ওই নেগেটিভের ব্যাপারে বলছি না অ্যাকিউরেসিটা। তো সেক্ষেত্রে নাম্বারটা তখন বেড়ে যায়। তো এই ফ্যাক্টরগুলো কিন্তু ওভারঅল কাজ করে আর এইভাবে নাম্বারটা কিন্তু বাড়ে। তো তোমরা হোপফুলি বুঝতে পারছো যে তোমার কি অ্যাটেম্প্ট হয়েছে, তুমি কতটা নাম্বার করে এসেছো, সেইভাবে কিন্তু নাম্বারটা ইনক্রিজ হবে। আর এই যে ১০-১৫ নাম্বার আমি বলি, আমার ২০২২ এক্সামে আমি 99 স্কোর করেছিলাম, আমি শো করেছি আমার চ্যানেলে। সেখান থেকে আমার নাম্বার বেড়ে হয়েছিল ১১৫ নাহলে ১৬। তাহলে বুঝতে পারছো কতটা নাম্বার বেড়েছে। ১৫-১৬ নম্বর কিন্তু সত্যিই বাড়ে, এটা কিন্তু কোনো রকমের মানে মিথ্যা কথা না। আর তুমি যদি আমার এসএসসি এমটিএসএস করে কথা বলো, তো আমার শিফটের যে হার্ডনেস ছিল সেটা 8th টাফেস্ট শিফট ছিল, 56 57 শিফটের মধ্যে থেকে। তার মধ্যে থেকে আমার 8th টাফেস্ট শিফট ছিল, সো আমার নাম্বার বেড়েছিল 22 নম্বর। হোপফুলি 22 নাম্বার বেড়েছিল। তো নাম্বার কিন্তু বাড়ে। সো তোমরা তোমাদের এক্সাম প্রিপারেশনে ফলো করো, এক্সাম প্রিপারেশনটা ভালোভাবে করো আর এক্সামটা দিয়ে দাও যাদের সামনে এক্সাম আসছে। এটা নিয়ে ভেবো না, অবভিয়াসলি তোমার নাম্বার বাড়বে। আর এসএসসিতে এখন নাম্বার কমছে, মানে বাড়ে ২-৩ নাম্বার অ্যাটলিস্ট বাড়ে, মানে কমে না। ঠিক আছে? তো চেষ্টা করো যে অ্যাভারেজের থেকে বেশি স্কোর করার। হোপফুলি তোমাদের এক্সাম ভালো যাচ্ছে আর যাদের এক্সাম সামনে আসছে তাদের এক্সাম আরও ভালো হবে। সো আজকের ভিডিও এতটাই। যদিও ভিডিওটা খুব ইনফরমেটিভ থেকে থাকে তোমাদের কাছে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে। আর জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ওখানে আমি আমার পিডিএফ শেয়ার করে থাকি। থ্যাংক ইউ সো মাচ।